সুপ্রিয় দর্শক, টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশন বলতে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের যে নির্বাহী আদেশ, অর্থাৎ ক্ষমতা গ্রহণের পরপরই উনি অনেকগুলো নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন, তেমনি আজকেও সুপ্রিম কোর্ট সেই নির্বাহী আদেশের বলে কি রায় দিয়েছিলেন, এটি কি প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে গিয়েছিল নাকি বিপক্ষে গিয়েছিল। আমরা এর আগে যেগুলো আমরা এবং গতকালকেও আমরা যে সুপ্রিম কোর্টের রায়টি নিয়ে কথা বলেছি, সেগুলো কিন্তু ট্রাম্পের বিপক্ষে গিয়েছিল। অর্থাৎ গতকাল বার্থ সিটিজেনশিপ রাইট নিয়ে আমরা যে কথা বলেছিলাম, সেটি কিন্তু একেবারেই বাতিল করে দিয়েছে। কিন্তু আজকের যে বিষয় দুটো নিয়ে কথা বলতে চাইবো আমরা, যদি বিশেষ করে সুপ্রিম কোর্টের এই রায় যে আমেরিকায় অ্যাসাইলামের নীতিতে আমরা দেখছি আরও কঠিন এবং কঠোরতা আসবে, বিশেষ করে অ্যাসাইলাম প্রার্থী যারা মেক্সিকোর বর্ডার দিয়ে আসবেন, যদি ভেতরে ঢুকতে না পারেন তাদের ক্ষেত্রে কি হতে পারে সেটি সুস্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই গত জুন মাসের 25 তারিখে রায়টি হয়েছে। তো সেক্ষেত্রে এই সীমান্ত পৌঁছানো অনেক আশ্রয় প্রার্থীকে এখন যুক্তরাষ্ট্রে প্রবেশের আগেই ফিরিয়ে দেওয়া হতে পারে, অর্থাৎ টার্ন ব্যাক যেটাকে আমরা বলি, সেটা করে হতে পারে। সীমান্তে অ্যাসাইলাম আবেদন করার সুযোগ আগে যেটা বেশি ছিল সেটার তুলনায় এখন সীমিত হয়ে যেতে পারে, এবং ফেডারেল সরকারকে সীমান্তে আরও কঠোর ইমিগ্রেশন নীতি বাস্তবায়নের ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। অ্যাসাইলাম প্রার্থীদের এই আমেরিকায় প্রবেশ করে তাদের আবেদন শুনানির সুযোগ, যেটি আমরা আগে দেখেছি খুব সহজে পাওয়া যেত, এখন সেটা খুব কঠিন হতে পারে। এবং এই রায়ের ফলে ভবিষ্যতে এই আমেরিকার অ্যাসাইলাম ব্যবস্থা আরও কঠোরভাবে পরিচালিত হবে বলে মনে করা হচ্ছে। মনে করা মানে সুস্পষ্টভাবেই হয়ে গেছে। এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো, এবং যদি হাতে সময় থাকে তাহলে সুপ্রিম কোর্ট এই 26 তারিখে, জুন মাসের 26 তারিখে আরও একটি বিষয়ের উপরে রায় দিয়েছেন, টিপিএস রায়, অর্থাৎ যারা টেম্পোরারি, ওই যে আমরা যেটা জানি আর কি, যে বিভিন্ন টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস যেটা আমরা বলি টিপিএস, সেই মামলাটিরও মানে সেটিও ট্রাম্পের পক্ষেই গিয়েছে, অর্থাৎ তারা এই দেশে আর থাকতে পারবে না, এমন কথাই বলা হয়েছে। সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। বিষয়টি জানানোর জন্য আমরা বিস্তারিতভাবে আজকের অতিথির সাথে কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, এর বাইরেও যদি আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন, আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আপনার, আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানাবো, এবং ধন্যবাদ টিভিএন 24 কে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং গত জুন মাসের 25 তারিখে সুপ্রিম কোর্ট দুটো বিষয়ে রায় দিয়েছে। আমরা প্রথমটি নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে অ্যাসাইলামের উপরে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। যারা বিশেষ করে দক্ষিণের সীমান্ত দিয়ে, মেক্সিকো দিয়ে যারা বর্ডারে আসতো, তাদেরকে আগে যেমন ওখানে অ্যাসাইলাম করার সুযোগ ছিল, এখন সেটি সীমিত করে দেওয়া হয়েছে। তো আপনার কাছে প্রথম যে প্রশ্নটি করতে চাই, যে সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ে যে যুক্তরাষ্ট্রের অ্যাসাইলাম ব্যবস্থায় সবচেয়ে বড় যে পরিবর্তনটি এসেছে এই রায়ের পরিবর্তনের মধ্যে দিয়ে, এটি আসলে কি, যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করেন। ধন্যবাদ জানা ভাই, এবং আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছেন দর্শকদের মাঝে। যেই মামলাটি কথা বলছেন সেটা হচ্ছে মলিন ভার্সেস এল আল্ট্রো লাভো,
যেটা সুপ্রিম কোর্টে আপনার জুনের 25 তারিখ রায় আসছে এবং গভর্নমেন্টের পক্ষে রায় গিয়েছে। এই মামলার ব্যাকগ্রাউন্ড একটু বলি আগে। এই মামলাটি কিন্তু বেসিক্যালি শুরু হয়েছে আজ থেকে আরো 10 বছর আগে। এটা শুরু হয়েছিল তখন যখন প্রেসিডেন্ট ওবামা গভর্নমেন্টের শেষ হওয়ার আগের মাসে ওবামা গভর্নমেন্ট একটি প্রক্রিয়া চালু করেছিল, সেটি হচ্ছে যারা ইউএস মেক্সিকো বর্ডারে আসবে এবং যারা বলবে যে আমরা অ্যাসাইলাম সিক করতে চাই, তাদের ক্ষেত্রে তারা নিষেধ করতো এবং মিটারিং করতো যে দিনে 100 জন অথবা 200 জন তারা নিজে বেশি নিতে পারবে না তাদের ক্যাপাসিটির বাইরে। এই যে রুলটা জারি করেছিল সেটার এগেইনস্টে কিন্তু মামলা হয়েছিল এবং মামলাটা ডিস্ট্রিক্ট কোর্ট তারপরে সার্কিট কোর্ট থেকে অতিক্রম করতে করতে এই সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছেছে এবং সেই মামলার সর্বশেষ যে রায়টি দিয়েছে সেটা সরকারের পক্ষে দিয়েছে, যেটা কিনা বলেছে যে সুপ্রিম কোর্ট যে এখন যারা মেক্সিকোর বর্ডারে, নট অনলি মেক্সিকো বর্ডার, ল্যান্ড অথবা সিতে যদি কেউ এসে আমেরিকার সীমান্তে আমেরিকার ভূখণ্ডের মধ্যে প্রবেশের আগে যদি কেউ এসে হাজির হয় বলে যে আমি অ্যাসাইলাম সিক করতে চাই, তখন বর্ডার গার্ড চাইলে আমেরিকার সীমান্তে দাঁড়িয়ে বলতে পারে যে নো, আই এম নট গোনা টেক ইউ, আমাদের এই মুহূর্তে ক্যাপাসিটি নাই, অথবা যে কোনো কারণ দেখিয়ে তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন তারা নাকচ করতে পারে এবং ফিরিয়ে দিতে পারে। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে অ্যানালিসিসটা ছিল সেটি হচ্ছে তারা বলছে যে অ্যারাইভ ইন এন্ড অ্যারাইভ অ্যাট, মানে যারা আমেরিকার ভিতরে ভূখণ্ডে প্রবেশ করবে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, যারা কিন্তু অলরেডি পা দিয়ে দিয়েছে যে কোনোভাবে ঢুকে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নিষেধ করতে পারবে না, কারণ তারা এটা যদি নিষেধ করতে যায় তাহলে কিন্তু 1951 এর যে রেফিউজি কনভেনশন আছে, যে আর্টিকেল 33, যে ডক্ট্রিন অফ নন রিফলমেন্ট, যে কাউকে ফেরত দেওয়া যাবে না, যেটা কিনা 1951 এর রেফিউজি কনভেনশন কিন্তু 100% কিন্তু আমেরিকার ল হিসেবে কিন্তু অ্যাডাপ্ট করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট এটা আপনার ন্যারেটিভ যেটা তাদের যে বিশ্লেষণ, সেক্ষেত্রে তারা অ্যারাইভ ইন এবং অ্যারাইভ অ্যাট দুটো ভাগ করে দিয়েছে এবং বলছে যে তারা যদি বর্ডারে এসে এবং আমেরিকার সীমান্তে যদি কেউ প্রবেশ না করে সেই ক্ষেত্রে বর্ডার গার্ড তাদেরকে না করতে পারে। এই ক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, বিশেষ করে যারা লাইফ রিস্ক নিয়ে আমেরিকা বর্ডারে আসবে এবং বর্ডার গার্ডের কাছে রিকোয়েস্ট করবে যে তাদের লাইফ সেভ করার জন্য, তাদেরকে যদি ফিরিয়ে দেওয়া হয়, বিশেষ করে ইউএস মেক্সিকো বর্ডার, ওখানে কিন্তু যদি ফিরিয়ে দেওয়া হয় অনেকগুলো নেগেটিভ ইফেক্ট পড়তে পারে যারা এই ধরনের সিচুয়েশন আছে। ফর এক্সাম্পল, যদি মেক্সিকোতে তাদেরকে থাকতে হয় লং টাইম, সেক্ষেত্রেও কিন্তু তাদের নিরাপত্তার বিষয় রয়েছে, ওখানে গ্যাং, ড্রাগ, ভায়োলেন্স সবকিছু, ওখানে অস্থিরতা রয়েছে। পাশাপাশি যারা এই ধরনের আপনার শেল্টার সিক করতে চায়, তারা প্রপার যে বর্ডারের গার্ডের পারমিশন নিয়ে ঢোকার যে একটা প্রক্রিয়া সেটা ফলো না করে তারা হয়তোবা অন্য বিপজ্জনক প্রক্রিয়া অবলম্বন করতে পারে, বিশেষ করে যেমন ওয়াল অতিক্রম করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের যে জীবনহানিরও একটা সম্ভাবনা রয়েছে। তো এইটা কিন্তু আসলে একটা যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং মানবাধিকারের ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে একটা ভিন্ন রকম রায় এসেছে সুপ্রিম কোর্ট থেকে। তাই সেক্ষেত্রে আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে সুপ্রিম কোর্টের এই যে সিদ্ধান্ত বা রায়, এটি কি সরকারের যে সীমান্তে যে অ্যাসাইলাম প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার বা টার্ন ব্যাক যেটাকে আমরা বলছি, সেই ক্ষমতাটাকে আরো বাড়িয়ে দিচ্ছে, মানে যেটা ছিল তার থেকে আরো এটা কি বেড়ে গেল, এর আইনি ভিত্তি কতটুকুই বা আছে? আমরা দেখতে পাই যে প্রেসিডেন্ট ওবামা সরকার আমলেও কিন্তু তারা যে লাস্ট পর্যায়ে তারা এই পলিসি চালু করেছিল এবং বাইডেন পুশের সময় পলিসি চালু করেছে। এখন যে ট্রাম্প গভর্নমেন্ট একদম প্রপার ওয়েতে তারা কিন্তু ইচ্ছা করলে যারা বর্ডারে এসে হাজির হবে তাদেরকে তারা নাকচ করতে পারে সরাসরি, যারা কিনা এখনো আমেরিকার সীমান্তে প্রবেশ করেনি, তারা ইচ্ছা এবং তাদের গভর্নমেন্টের পলিসির উপরে যে না তারা এই সীমান্তে এভরিডে 100 অথবা 50 জনকে নিবে, এর বেশি নিবে না, যে না আমরা আজকে আমাদের সিট খালি নাই, আমাদের সেন্টারে লোকের আপনার অ্যাকোমোডেশন নাই, সেক্ষেত্রে কিন্তু যে কোনো কারণ দেখিয়ে কিন্তু তারা না করতে পারে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে যারা অ্যাসাইলাম সিকার, যারা কিনা বর্ডারে এসে হাজির হবে, তাদের ক্ষেত্রে আসলে একটা বলা যেতে পারে দুঃসংবাদ বলা যেতে পারে। তো যারা ইতোমধ্যে অ্যাসাইলাম আবেদন করেছেন এবং যাদের মামলা আদালতে বিচারাধীন রয়েছে, এই রায় কি তাদের উপরে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে? না,
এক্ষেত্রে অনেক সময় দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়, যে সুপ্রিম কোর্টের রায় এসেছে, অনেক সময় মানুষের মধ্যে একটা ভিন্ন মেসেজ পৌঁছে যায়। আমি বলবো যে না, এটা একটা ফ্র্যাকশন যে অ্যাসাইলাম আবেদন করার এবং অ্যাসাইলাম প্রক্রিয়ার মধ্যে যারা আসে। আদারওয়াইজ অন্যান্য যেসব প্রক্রিয়া রয়েছে, যারা কিন্তু অলরেডি যদি কেউ যদি আমেরিকার সীমান্তে ঢুকে যায়, তাকে কিন্তু না করতে পারবে না, সে অ্যাসাইলাম করতে পারবে এবং তাকে দরকার হলে আপনার আইস ডিটেনশন নিতে পারবে। এবং পাশাপাশি যারা ভিজিটর ভিসায় আসছে অথবা যে কোনো প্রক্রিয়ায় আমেরিকার ভূখণ্ডে অবস্থান করছে, তারা কিন্তু যদি ইমিগ্রেশন কোনো প্রক্রিয়া না থাকে, তারা কিন্তু অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম এখনো করতে পারে। আগের মতোই রুল জারি আছে, তারা অ্যাসাইলাম প্রপার ওয়েতে ইউএসসিএস এর অফিসে সেন্ড করতে পারে। এবং পাশাপাশি যদি যারা ইমিগ্রেশন আপনার রিমুভাল প্রসিডিংসে আছে, তারাও ইমিগ্রেশন জাজের কাছে অ্যাসাইলাম করতে পারে। সেই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ আগের মতোই রয়েছে, সেক্ষেত্রে কোনো আইনের কোনো আপনার ব্যতিক্রম ঘটেনি এখনো। তো তার মানে আপনি যেটা বলছেন যে যদি কেউ আমেরিকার ভেতরে এসে যায়, তার অ্যাসাইলাম আবেদন করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যারা সীমান্ত দিয়ে আসবে সেই ক্ষেত্রে সেটা যেভাবেই আসুক, বন্দর দিয়ে আসুক বা যেভাবেই আসুক না কেন, তাদের ক্ষেত্রেই কেবলমাত্র এই রায়টি কার্যকর হচ্ছে, তাই তো? এখানে সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে। যেমন মনে করেন যারা বর্ডারে আসলো, কাউকে না বলে সে ঢুকে গেল সীমান্তে, মনে করে তখন সীমান্তে ঢোকার পরে তাকে অফিসার অথবা আইস যারা বর্ডার গার্ড অ্যাপ্রিহেন্ড করলো, তখন কিন্তু তাকে আর না করতে পারবে না। সে যদি অ্যাসাইলাম সিক করে, তার কথা শুনতে হবে, তাকে প্রপার প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। কিন্তু যদি দেখা যায় যে ইউএস বর্ডারের মধ্যে একজন বর্ডার গার্ড দাঁড়িয়ে আছে, তার থেকে 2 ফিট দূরে একজন ব্যক্তি এসে বললো যে আমার তো লাইফে প্রবলেম আছে, আমাকে ঢুকতে হবে এই ল্যান্ডে, এই দেশে, তখন কিন্তু চাইলে বর্ডার অফিসার তাকে না বলতে পারে যে না, আজকে আমাদের সময় নেই, আছে আজকে আমাদের অ্যাকোমোডেশন খালি নাই, তুমি নেক্সট ডে আসো অথবা অন্য দিন আসো, তাকে ফিরিয়ে দিতে পারে। যেটা কিনা টেকনিক্যালি আপনার 1951 এর রেফিউজি কনভেনশনের আর্টিকেল 33 এর সাথে সাংঘর্ষিক। এখানে কিন্তু স্পষ্ট বলা যায় যারা আপনার এখানে সম্পূর্ণভাবে বলা আছে যে রিজেকশন করতে পারবে না, যারা কিনা সীমান্তের মধ্যে এসে হাজির হবে এবং যারা অলরেডি আমেরিকা বা কোনো দেশে প্রবেশ করে, তাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু নিতে হবে, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন। তো সেক্ষেত্রে আপনার কাছে আরেকটু জানতে চাইবো, একটু পরিষ্কার হওয়ার জন্যে, যদিও আপনি এর মধ্যে বলে ফেলেছেন, তারপর ক্যাটাগরিক্যালি একটু জানতে চাইবো যে সিপিবি 1 বা সীমান্তে অ্যাপয়েন্টমেন্ট, পোর্ট অফ এন্ট্রি এবং সীমান্ত অতিক্রম করে যে প্রবেশ করাটা, এসব বিষয়ে বর্তমান নিয়মে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, এক্ষেত্রে আপনার কি অবজারভেশনটি আছে? না, এক্ষেত্রে যেটা সিমিলার টাইপের যে পলিসি চালু করেছিল আপনার বাইডেন গভর্নমেন্ট, যেটা কিনা আপনার সিএলপি বলা হয়, সার্কামভেনশন অফ লফুল পাথওয়ে, যেটাতে কিনা সিপিবি 1 তারা অ্যাপ চালু করেছিল সিমিলার রেস্ট্রিকশন, যে যারা বর্ডারে ঢুকতে চায় সেই ক্ষেত্রে তারা রেস্ট্রিকশন চালু করেছিল। কিন্তু আনফরচুনেটলি বলা যেতে পারে সিএলপি এখন আর কার্যকর নয়, সেটা আপনার হায়ার কোর্টের, সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে সেটি বাতিল হয়ে গিয়েছে। কিন্তু এই যে এখন যে সুপ্রিম কোর্টের যে আপনার ডিসিশনটা আসছে, এটার মাধ্যমে ইউএস গভর্নমেন্ট প্রপার ওয়েতে তারা বর্ডারে, সীমান্তে অথবা আপনার সিতে যে কাউকে তারা না করতে পারে যে তুমি আসতে পারবে না, ঢুকতে পারবে এইটুকুই অবজারভেশন আপনার আছে। তো অনেকেই একটু মানে সতর্কতার জন্য আপনার কাছে প্রশ্নটি করতে চাই যে অনেকেই ধারণা করছেন বা মনে করছেন যে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে কেউই আর এখন থেকে অ্যাসাইলাম পাবে না, এই ধারণাটা কতটুকু সঠিক বা কতটা মিথ্যে? সেটাই বলছিলাম যে এই সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে একটি মিশ্র প্রতিক্রিয়া চলে গিয়েছে মানুষের মাঝে, কিন্তু এটা ক্লিয়ার থাকতে হবে যারা অ্যাসাইলাম সিকার, যারা আমেরিকার বাইরে থেকে রিকোয়েস্ট করবে ল্যান্ডে অথবা সিতে, তাদেরকে চাইলে বর্ডার অফিসার না করতে পারে এবং নিবে না যে সেটাও না, চাইলে সরকার চাইলে কিছু লোকজনকে তারা অনুমতি দিতেও পারে। কিন্তু যারা অলরেডি আমেরিকা প্রবেশ করে গিয়েছে অথবা 1 ইঞ্চি যদি জায়গার মধ্যেও যদি কেউ পা রেখে দেয়, তখন কিন্তু তাকে আইন অনুযায়ী না করতে পারবে না। তখন যদি বর্ডার গার্ড অ্যাপ্রিহেন্ড করে, তাকে প্রপার প্রসেস করবে এবং তাকে ইমিগ্রেশন জাজের কাছে পাঠাবে এবং প্রক্রিয়ার মধ্যে সে চাইলে জাজের কাছে অ্যাসাইলাম সিক করতে পারবে। এবং যারা এদেশে ভিজিটর ভিসা অথবা অন্য কোনো প্রক্রিয়ায় আমেরিকায় অবস্থান করছে, অ্যাফার্মেটিভ অ্যাপ্লিকেশনও তারা ফাইল করতে পারবে, সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই এখন বলা যায়।
তো এক্ষেত্রে বর্তমানে যারা অ্যাসাইলাম আবেদন করতে ইচ্ছুক, যারা এরকম মানে চিন্তা করছেন বা ইচ্ছা প্রকাশ করছেন, সেই সকল ব্যক্তিদের কি ধরনের প্রমাণ, নথিপত্র, আইনি প্রস্তুতি এগুলোর উপর কি আগের থেকে বেশি গুরুত্ব দিতে হবে, নাকি যেরকম অ্যাজ ইউজুয়াল চলছিল সেভাবে যেগুলো দরকার, বা কি ধরনের নথি তাদেরকে উপস্থাপন করতে হবে, পেশ করতে হবে? না, এখানে মনে রাখতে হবে অনেক সময় দেখা যায় যে যেমন ট্রাম্প প্রশাসন বলছে যে আমেরিকায় এভরি ইমিগ্রেন্ট হ্যাজ এ প্রবলেম লাইক অ্যাসাইলাম করতে চায়। আসলে জিনিসটা অ্যাসাইলামের বিষয়টা হচ্ছে যে ইউ হ্যাভ টু ক্রেডিবল ক্লেম, যে একটা ব্যক্তির না থাকলে তখন ওয়ার্ল্ডে এটা শেষ না, অথবা অন্য কোনো দেশে তার দেশে ফিরে যেতে হবে, যেটা এখন গভর্নমেন্ট এনকারেজ করছে। যদি ক্রেডিবল ক্লেম থাকে, এবং ক্রেডিবল ক্লেমটা যে 5টা প্রটেক্টিভ গ্রাউন্ড রয়েছে, পলিটিক্স, রেস, রিলিজিয়ন, তারপর হচ্ছে আপনার ন্যাশনালিটি, স্পেশাল সোশ্যাল গ্রুপ, এই যে 5টা প্রটেক্টিভ গ্রাউন্ডের সাথে তার কানেকশন থাকার ফলে তার হোম কান্ট্রিতে পার্সিকিউশন হয়েছিল অথবা পার্সিকিউশন হবে, মানে পাস্ট এবং ফিউচার, এই যে ডেফিনেশন, এই ডেফিনেশনের মধ্যে যদি তার কোনো কারো জীবনের ঘটনা যদি মিলে যায়, তখনই সে অ্যাসাইলাম করতে পারবে। আর ক্রেডিবল ক্লেম ফাইল করতে হবে অবশ্যই। গভর্নমেন্ট অবশ্যই এনকারেজ করে যেন ক্রেডিবল ক্লেম ফাইল করে, নট অনলি থাকার জন্য অ্যাসাইলাম করা, এটা কোনো লয়ারও এনকারেজ করে না। আর এই অ্যাসাইলাম ফাইল করলে অবশ্যই বর্তমান যে আপনার যাচাই বাছাই প্রক্রিয়া, অবশ্যই তাকে কিন্তু প্রপার প্রমাণপত্র তারা এক্সপেক্ট করে, কারণ এই বিগত 1-2 বছরে ল কিন্তু অনেক ডেভেলপ হয়ে গিয়েছে আগের থেকে। যে এখন যে আগে যে একটা রিল্যাক্স ছিল যে না সম্পূর্ণ যে স্টেটমেন্টের উপরেই অ্যাসাইলাম গ্রান্ট করবে সেটা নয়, এখন থেকে প্রতিটা ওয়ার্ড যে বলবে একটা অ্যাপ্লিক্যান্ট, সেই ওয়ার্ডের সাথে রিলিভেন্ট যা যা ডকুমেন্ট এক্সপেক্ট করা যায় রিজনেবলি, সেই ডকুমেন্ট, সেই প্রমাণপত্র কিন্তু সাবমিট করতে হবে। বিশেষ করে আপনার অ্যাসাইলাম প্রক্রিয়া যারা কোর্টে রয়েছে, ইমিগ্রেশন কোর্টে, সেই কোর্টের মধ্যে কিন্তু যেটা আমরা এখন দেখি মাস্টার হিয়ারিং, আগে যেমন একটা রিল্যাক্স ছিল যে মাস্টার হিয়ারিং এ শুধু অ্যাসাইলাম ফর্ম থাকলেই চলতো, জাজরা খুব রিল্যাক্স ছিল যে সাথে সাথে একটা ফাইনাল ডেট দিয়ে দিত, এবং ফাইনাল ডেটের 30 দিন আগে ডকুমেন্ট জমা দিলেই কিন্তু জিনিসগুলো নিয়ে আর কোনো কোশ্চেন থাকতো না। কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ পরিবর্তিত পরিস্থিতি। এখন যারা অ্যাসাইলাম ফাইল করবে, কোর্ট এক্সপেক্ট করে যেন এই যে তার বক্তব্যটি দিয়েছে, বক্তব্যের সাথে যেন তার প্রমাণপত্র সাথে সাথে দিয়ে দেওয়া হয়। বিশেষ করে যেন যারা মাস্টার হিয়ারিং এ ইনিশিয়াল যে হিয়ারিং থাকে, সেই হিয়ারিং এর আগেই কিন্তু কোর্ট দেখতে চায় যে একটা যথার্থ আপনার কেস আছে কিনা, মেরিট বেস কেস আছে কিনা। কারণ বর্তমানে অনেকগুলো কেস আছে ল, বিশেষ করে বোর্ড অফ ইমিগ্রেশনের কেস ল, যেমন বলা হয়, আমরা যেমন লয়াররা যেটা সংক্ষেপে বলি, যেমন খার সিএআর খার কেস, তারপর হচ্ছে এইচএবি কেস। সো খার কেস হচ্ছে যে আপনাকে যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন I-589, সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যেই কিন্তু বিস্তারিত সব প্রশ্নের উত্তর ডিটেইলস আপনাকে প্রেজেন্ট করতে হবে, পাশাপাশি আপনার স্টেটমেন্টও প্রদান করতে হবে যদি আপনি অ্যাসাইলামকে সাবমিট করতে চান। আদারওয়াইজ কিন্তু ইমিগ্রেশন জাজ কিন্তু ওই কেসের আলোকে কেসটি কিন্তু সাথে সাথে রিজেক্ট করে আপনার ডিপোর্টেশনে পড়ে যেতে পারে। আরেকটি যে কেস ল ইউজ করা হয় সেটা হচ্ছে এইচএবি, যেটা বোর্ড অফ ইমিগ্রেশনের কেস ল, যেটা আমি বলছিলাম যে বেশ এই 1 বছরে অনেক কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে কেস লর উপরে। এই যে দুটো কেস খুব মারাত্মক, যারা কিনা অ্যাসাইলাম ফাইল করে লয়ারদের খুব অ্যালার্ট থাকতে হয়। যেমন এই যে এইচএবি কেসের এটার মিনিং হচ্ছে যে আপনি যে কেস প্রেজেন্ট করছেন, শুধু স্টেটমেন্ট জমা দিলেন, আপনার কেসে যে মেরিট আছে কিনা, যে মেরিটটা মেরিটিয়াস কেস আছে কিনা, সেটার যদি সাক্ষ্য প্রমাণ থাকে, তখন জাজ বুঝবে না এই যে সাক্ষ্য প্রমাণ আছে এবং তার বক্তব্য আছে, এগুলো নিয়ে আমাদের একটা হিয়ারিং দরকার। যদি জাজ দেখে যে না কেসটা খুবই হালকা, এটাতে কোনো প্রটেক্টিভ গ্রাউন্ডের সাথে কোনো কানেকশন নাই, তখন কিন্তু সেই মাস্টার হিয়ারিং এ কিন্তু কেসটি কিন্তু টার্মিনেট দিতে পারে, যেটাকে বলে প্রি টার্মিনেট বলা হয়, সেটা করে দিতে পারে। এবং এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। এই রায়ের ফলে মানে যেটা আমরা আশঙ্কা করি বা মনে করতে পারি, যে যারা সীমান্তে আটক বা ডিটেনশন অবস্থায় আছেন বা দ্রুত বহিষ্কার, যেটাকে আমরা এক্সপিডাইটেড রিমুভাল বলে থাকি,
তার মুখোমুখি হয়েছেন তাদের জন্য এখন কি কি আইনি সুযোগ খোলা রয়েছে কিনা এই রায়ের প্রেক্ষিতে, সেটা বন্ধ হয়ে গেছে নাকি আগের মতোই খোলা রয়েছে, এই প্রশ্নটি থাকবে। তবে আমরা একটি বিরতিতে যেতে চাই, বিরতির পরে সেই প্রশ্নটি এবং দর্শক অপেক্ষা করছেন টেলিফোনে, ফেসবুকেও অনেক প্রশ্ন এসেছেন, সেগুলো নিয়ে আমরা উত্তর দিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। আমরা প্রশ্ন করেছিলাম অ্যাটর্নিকে, কিন্তু প্রশ্নটি নেওয়ার আগে দর্শকরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাদের ফোনগুলো একটু নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি আলহামদুলিল্লাহ। জি, আমার মাহফুজুর রহমানের কাছে আমার প্রশ্ন হলো, আমি আমার মায়ের জন্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করেছি। তো উনি বাংলাদেশ থাকতে ওনার I-130 অ্যাপ্রুভ হয়ে গেছে। তো লাস্ট মান্থে উনি ওনার জন্য অ্যাপ্লাই করেছি, ওনার ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে এবং একসাথে ওনার মেডিকেল এবং সব ডকুমেন্ট সাবমিট করেছি। এখন ওই যে ওরা একটা রিকোয়েস্ট করছে এভিডেন্সের জন্য, এখনো লেটারটা পাইনি হাতে। তো অ্যাটর্নির কাছে কোয়েশ্চন হলো যে ওরা কি এভিডেন্সের জন্য রিকোয়েস্ট করতে পারে, বা ওনার যদি কোনো আইডিয়া থাকে যে মোস্ট প্রবাবলি কি হতে পারে রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। অ্যাটর্নি মাহফুজুর রহমান, যখন অনলাইনে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স শো করে কিন্তু অ্যাপ্লিকেন্টরা চিঠি পায় না, সেক্ষেত্রে এটার আপনার রেমেডি হচ্ছে লয়ার দিয়ে অথবা নিজেও সরাসরি ইউএসসিএস এ ফোন করতে পারে। ফোন করলে যে ডেডলাইন আছে সেই ডেডলাইন যদি অতিক্রম হয়ে যায়, ইউএসসিএস এ ফোন করলে ওরা কিন্তু ইমেলে কিন্তু সাথে সাথে পাঠিয়ে দেয় ওই লেটারটা। আর উনি যেটা জানতে চাচ্ছে যে এক্সপেক্টেড কি হতে পারে, সাধারণত আপনার এই অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশনে বেশিরভাগ ক্ষেত্রে স্পন্সর, যেটা কিনা I-864 স্পন্সর নিয়ে অনেক সময় তাদের প্রশ্ন থাকে। যদি প্রপার স্পন্সর সাবমিট করা না হয় সেটা করতে বলা হয়। পাশাপাশি যদি আরো স্পন্সরের কোনো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার ল্যাকিংস থাকে সেটি সাধারণত চেয়ে থাকে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি জানতে চাইছিলাম অ্যাটর্নি সাহেবের কাছে একটি প্রশ্ন। জি, আমি 2022 সালে এই দেশে প্রবেশ করি। 2024 সালে আমার অ্যাসাইলাম ডিনাই করা হয়। 2025 সালে আমি বিবাহ করি এবং I-130 অ্যাপ্লাই করি। এখন I-130 এর বয়স হয়ে গেছে প্রায় 12 মাস। এখন আমি জানতে চাচ্ছি আমার I-130 অ্যাপ্রুভ হতে কতক্ষণ লাগতে পারে বাকি আমার ওয়াইফ সিটিজেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। অ্যাটর্নি মাহফুজুর রহমান, এখন যে ইউএসসিএস যে টাইমলাইন শো করছে, ইউএস সিটিজেন তাদের স্পাউসদের I-130 প্রসেসিং টাইম 19 মাস শো করছে। তো ওরা যেহেতু 12 মাস হয়েছে, আমার মনে হয় আরো 6-7 মাসের মধ্যে উনি অ্যাপ্রুভাল লেটার পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ। আশা করি প্রিয় দর্শক আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার নাম সামিন। আমি দেশ থেকে আসছি 23 তারিখে। তো বাংলাদেশ থেকে আসার সময় আমি আম জাম কাঁঠাল নিয়ে আসছিলাম। তো এয়ারপোর্টে আমাকে একটা টিকিট দিতে, তো ওই আমার কাছে সন্দেহ লাগছে এই টিকিটটা কি আমার সিটিজেনের সঙ্গে কি কোনো সমস্যা হবে কিনা। আপনি কি গ্রিন কার্ড নিয়ে এসেছেন নাকি? হ্যাঁ, গ্রিন কার্ড নিয়ে আসছিলাম। অনেক ধন্যবাদ সামিদ সাহেব আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান, একটু ব্যতিক্রমী প্রশ্ন। রাইট, এটা কিন্তু আসলে ব্যতিক্রমী প্রশ্ন, পাশাপাশি কমেন্টের জন্য অ্যালার্ট হওয়ার মতো একটা ইনফরমেশন দিতে চাই। কারণ যারা আমাদের আউটসাইডে ট্রাভেল করে ইউএসএ, ওখানে কিন্তু কিছু রেস্ট্রিক্টেড আইটেম রয়েছে, নট অনলি ড্রাগ এবং অন্য নিষিদ্ধ পণ্য। আপনি যে আমেরিকাতে কিন্তু সচরাচর যে বিশেষ করে সিডস, যে আমাদের ন্যাচারাল কৃষি পণ্য তারপরে হচ্ছে বিফ, যেটা কিনা সম্পূর্ণ নিষিদ্ধ, এই জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত যারা ট্রাভেল করে। এতে কিন্তু বিশেষ করে যারা গ্রিন কার্ডধারী, যে উনি বললো যে আসলে সংখ্যার মধ্যে আছে, হ্যাঁ অবশ্যই উনি যখন সিটিজেনশিপ আবেদন করবে, এটা কিন্তু একটা সাইটেশন, একটা ল এনফোর্সমেন্ট এজেন্সি ওনাকে কিন্তু একটা ভায়োলেশনের জন্য কিন্তু টিকিটটা দেওয়া হয়েছে। যদিও উনি সিটিজেনশিপ প্রাপ্তির ক্ষেত্রে কোনো এটা বাধাগ্রস্ত করবে না, কিন্তু
ওনাকে যে প্রশ্ন রয়েছে যে হ্যাভ ইউ এভার বিন সাইটেড, ওটা ওই যে সেক্ষেত্রে কিন্তু ওনার কিন্তু ইয়েস দেওয়া বাঞ্ছনীয় হবে, সেক্ষেত্রে ওটা বলতে হবে, এবং উনি যে টিকিটটা পে করেছে এবং কি হয়েছিল সেই ঘটনাটাও আপনার সিটিজেনশিপ অ্যাডজুডিকেটেড অফিসারের কাছে সেটা বলতে হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যদিও এটি আইনগতভাবে কোনো সমস্যা নেই, কিন্তু সিটিজেনশিপের সময় যখন আপনি কোনো অপরাধের সাথে জড়িত ছিলেন কিনা বা এটা করছিলেন কিনা ওইটা করেছিলেন কিনা, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ক্ষেত্রে বলতে হবে হ্যাঁ আমার একটা এইরকম টিকিট ছিল। সত্য কথাই বলবেন, লুকানোর চেষ্টা করবেন না, কারণ সমস্ত ডকুমেন্ট কিন্তু তাদের কাছে থাকবেই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম রশিদ আহমেদ। আমার প্রশ্নটা হচ্ছে A4 ক্যাটাগরি। জি। আমি আমার বড় ভাইয়ের জন্য অ্যাপ্লাই করি। তার ডকুমেন্টেশন কোয়ালিফিকেশন হয় এই বছর মে মাসে। জি। এখন আমার বড় ভাই 2024-এ আমেরিকা আসছিল, আমার আব্বা অসুস্থ ছিল ভিজিটেশনে। জি। এখন ওই দ্বিতীয়তে টাইপিং এররে ওনার যে আমেরিকা ভিজিট করছিল ওখানে ডেটটা একটু ভুল ছিল আর কি, মাসটা। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই জিনিসটা কি কারেকশন করতে হবে নাকি করলে প্রসেসটা কি, আর এটা ইন্টারভিউতে কোনো সমস্যা হতে পারে কিনা। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে স্পন্সরে আমার ওখানে সেকেন্ড স্পন্সর আছে, এখন ইন্টারভিউর সময় কি ওনার সেকেন্ড স্পন্সরের কোনো ইনফরমেশন জানা প্রয়োজন আছে কিনা। অনেক ধন্যবাদ জনাব রশিদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। সাধারণত DS-260 যখন সাবমিট করা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ ডেট আসার আগে পর্যন্ত কিন্তু আর কারেকশনের কোনো সুযোগ থাকে না। ওনার অবশ্যই এটা কারেকশন করতে পারবে যখন ইন্টারভিউ ডেট স্কেডিউল হবে, সেই মুহূর্তে ঢাকা এমবিসিতে একটা ইমেল করতে হবে যে এই ভুলটি রয়েছে, কি ভুল আছে সেটি জানালে তখন এমবিসি দুটো অপশন দিতে পারে। একটা অথবা ওনাকে DS-260 ওপেন করে দিতে পারে, ওদের হাতে কিন্তু তখন চাবিটা চলে যায়, অথবা বলতে পারে যে না ইটস ফাইন, এটা কিছু করতে হবে না, উইল ডু ইন ফ্রন্ট অফ দি অ্যাপ্লিকেন্ট যখন ইন্টারভিউ হবে তখন। সো এটা নিয়ে ওনাকে একদম ওইটার কোনো কারণ নাই, যখন ইন্টারভিউ ডেট আসবে তখনই এমবিসিকে এটা জানালেই ওনাকে চলবে সেক্ষেত্রে। আর ওনার যে দ্বিতীয় প্রশ্ন ছিল যে সেকেন্ড স্পন্সর, নট অনলি সেকেন্ড স্পন্সর, যখন ইন্টারভিউ ডেট আসবে অবশ্যই একটা আপডেটেড ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, যদি দেখা যায় যদি 1 বছর পেরিয়ে যায় সেক্ষেত্রে আপডেটেড যে ইয়ারের ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে, পাশাপাশি কারেন্ট ইনকাম এবং যে আপনার ইয়ারলি যে পে স্ট্যাপ W2 সেই ডকুমেন্টগুলো কিন্তু প্রোভাইড করতে হবে। আমরা শুনতে পাচ্ছি না, সম্ভবত আপনার মিউট হয়ে গেছে, আনমিউট করুন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি। ওকে, জি। না যেটা বলছিলাম যে ওনাকে যখন ইন্টারভিউ ডেট আসবে তখন সেকেন্ড স্পন্সর এবং স্পন্সরের আপডেটেড ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলো প্রোভাইড করতে হয়। অনেক ধন্যবাদ জনাব রশিদ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি। আপনার কথা ঠিক বুঝতে পারছি না, আপনি একটু টেলিফোনটি হয়তো মুখের একেবারে কাছে রাখছেন বোধ, একটু দূরে রেখে একটু কথা বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি নাহিদ বলছিলাম। আমার মায়ের ইন্টারভিউ হচ্ছে অগাস্ট মাসের 5 তারিখ। জি। তো ওই ইন্টারভিউ সময় যে আমি যে ডকুমেন্ট গুলো সাবমিট করছিলাম প্রথমে ওই সিএসি অ্যাকাউন্টে ও ফাইন্যান্সিয়াল সব ডকুমেন্ট, এগুলো কোয়ালিফাই হওয়ার পরে তো আমার ইন্টারভিউ দিচ্ছে। এখন সিজিআই প্রোফাইল বানাইছি, ওইখানে কি সিজিআই প্রোফাইলের মাঝে কি ওই নতুন করে আবার সকল ডকুমেন্ট আপলোড করতে হবে, না ফিজিক্যালি নিয়ে যেতে হবে, না কোনো কিছু নিতে হবে না? অনেক ধন্যবাদ জনাব নাহিদ। আপনার স্পন্সরের সাপোর্টগুলো সাপোর্টগুলো একটু আগে তার জবাব দিয়েছে, তারপরেও অ্যাটর্নি মাহফুজুর রহমান। না উনি একটু মিস্টেক করে ফেলেছেন। প্রোফাইল ডিফারেন্ট জিনিস, প্রোফাইলটা আপনার অ্যাপ্লিকেন্টের জন্য করতে হবে, সেক্ষেত্রে উনি ওনার ডকুমেন্ট জমা দেওয়া পাশাপাশি পাসপোর্ট কালেকশন ওই ইনফরমেশন গুলো উনি প্রোফাইলের মাধ্যমে ম্যানেজ করতে পারবে। আর ইন্টারভিউর আগে যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম, অবশ্যই আপডেটেড ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, বিশেষ করে আপডেটেড ট্যাক্স রিটার্ন এবং কারেন্ট ইনকামের প্রুফটা কিন্তু সাথে নেওয়া দরকার না, এটা আপলোড করলে চলবে, ট্যাক্স সিস্টেমে সেটা আপলোড করে দিলে এমবিসি দেখতে পাবে।
অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম মাহমুদ ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ আতিকুর রহমান, জি জেএফকে এয়ারপোর্ট অপারেশন সুপারভাইজার জি এবং পুলিশ বিভাগে থাকি। আমার প্রশ্ন হলো, আমার ওয়াইফ 4 বছর আগে আমার শাশুড়ির জন্য, আমার ওয়াইফ হচ্ছে সিটিজেন, জি 4 বছর আগে সিটিজেন হওয়ার জন্য আমার শাশুড়িকে অ্যাপ্লাই করছিল জি এবং পশ্চিম হয়ে লাস্ট মার্চে ফাইনাল হয়েছে এবং এমবেসি কল করছিল, ঢাকা এমবেসি। জি ফার্স্ট ডেটে সব অ্যাপ্লিকেশন কাগজপত্র দেখছে, জি দেখে বলল যে সবকিছু ঠিক আছে। জি নেক্সট আরেকটা ডেট দিছে, তো তার 1 সপ্তাহ পর আবার কিছু সব কাগজপত্র নিয়ে সব আমাদের স্পন্সর, তারপর আমার শাশুড়ি উঠছে এমবেসিতে, তারপর সবকিছু দেখে বলছে, অনেক কোশ্চেন করছে, কোশ্চেন করার পর লাস্টে বললো যে, কিন্তু ফার্স্ট ডেটে বললো এভরিথিং ইজ ওকে, নো প্রবলেম, আর কিন্তু আসেন সব ভিসা দিয়ে দিব, ইমিগ্রেন্ট ভিসা। যাই হোক, তারপর নেক্সট ডেটে গেল, পরে একটা চিঠি দিয়ে ধরা দিয়ে বলতেছে যে আর অ্যাপ্লাই করতে পারবেন না বলে বিদায় করে দিচ্ছে, রিজেক্ট করেছে। এখন করছে কেন যে বললো, প্রথম দিন তো আমার বলছিল সব ঠিক আছে, জি কিন্তু এখন আবার একটা আমার শাশুড়িকে একটা কাগজ ধরা দিয়ে বলো আর কোনো অ্যাপ্লাই করতে পারবেন না। মানে এখন কি করণীয়, এখন আপনার কি করণীয় সেটা জানতে চান, এই তো? কি করণীয়? আমার কি অ্যাপ্লাই করতে পারবো মাহমুদ ভাই? আবার করতে পারবেন? রেডি। অনেক ধন্যবাদ জনাব আতিকুর আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ। ওনার আসলে সমস্ত প্রক্রিয়ার এন্ডটা দেখে ওনার কাছে আসলে সম্পূর্ণ মানে নার্ভাস ফিল হচ্ছে মনে হচ্ছে ওনার কাছে। তো ওনাকে আশ্বস্ত করতে চাই যে পুরো প্রক্রিয়াটা, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে সবকিছু ঠিক আছে। যে দুটো ইন্টারভিউ হলো, এটা রিসেন্টলি ইউএসএস ঢাকা এমবেসি ওয়েবসাইটে দিয়েছে। তারা এখন যে ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে দুটো ইন্টারভিউ, 2 দিনের ইন্টারভিউ কিন্তু অ্যারেঞ্জ করেছে। ফার্স্ট দিন ডাকে, ডকুমেন্ট দেখে, পরের দিন আবার ইন্টারভিউ নেয়। আর ওনাকে যে চিঠিটা দিয়েছে, ওনার আমি চিঠিটা না দেখলেও বলতে পারি যে ওনার কথা শুনে যে আপিল করা যাবে না। এটা আসলে ওখানে যেই বাংলা এবং ইংলিশে যে একটা ধারার কথা বলা হচ্ছে 221G, যেটা কিনা ভিসা পজের কারণে যে ভিসা এই মুহূর্তে ইস্যু করা যাবে না, যেটা রিজেকশনের কথা বলা হচ্ছে, ওখানে আবার টেকনিক্যালি বলা আছে যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও করা যাবে না। তো ওনারা ভাবছে যে এটা সম্পূর্ণ ব্যান হয়ে গেছে, আসলে সেটি কিন্তু নয়। আমাকে যেটি মনে হয় যে ওনার ভিসা পজের কারণে ওনার এই প্রক্রিয়াটা আপাতত স্থগিত আছে। ভিসা পজ ওপেন হয়ে গেলে অবশ্যই ওনাকে ডাকবে ভিসার জন্য। তারপর ওনার কনফার্মেশনের জন্য যে কোনো লয়ারের কাছে ওনার যে রিজেকশন লেটারটা নিয়ে যেতে পারে, আবার 100% কনফার্মেশন উনি তো পেয়ে যাবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি সবুজ বলছিলাম নিউ ইয়র্কের জ্যামাইকা থেকে। জি আমার প্রশ্ন জনাব মাহফুজুর সাহেবের কাছে, স্পাউস ভিসার ব্যাপারে কোন আপডেট কি? এবং আমার এক নিকটাত্মীয় ফেব্রুয়ারি মাসে স্পাউসের জন্য অ্যাপ্লাই করেছে, এখন ওর এ ব্যাপারে আপনাদের কি অভিমত? মানে স্পাউস ভিসার অবস্থা কি আছে সেটাই জানতে চান। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ভিসা প্রক্রিয়া এবং অ্যাপ্লিকেশন সবকিছুই আগের মতো চালু আছে, সব করতে পারে। তবে ইউএস সিটিজেন স্পাউসের ক্ষেত্রে আপনার যেটা সময়কাল বলছিলাম, অ্যারাউন্ড 19 মান্থ সময় লাগে অ্যাপ্রুভাল হতে। তবে এবং পাশাপাশি যে ভিসা পজও চলছে, সেক্ষেত্রে স্মার্ট মুভ যেটা হতে পারে যে যদি ইউএস সিটিজেন কেউ তার স্পাউসকে স্পন্সর করতে যায়, তারা যেটা I-130 করার পাশাপাশি এটা মনে রাখতে হবে যে এখানে আরেকটি অপশন রয়েছে K3 ভিসা, যেটাকে বলা হয় ম্যারিড ফিয়ান্সি ভিসা। ওটা কিন্তু টেকনিক্যালি নন ইমিগ্রেন্ট ভিসা। ওই ভিসার মাধ্যমে কিন্তু 5-6 মাসের মধ্যে কিন্তু পুরো ইমিগ্রেন্ট প্রক্রিয়াকে পাশ কাটিয়ে কিন্তু ইচ্ছা করলে কিন্তু নন ইমিগ্রেন্ট ভিসা দিয়ে কিন্তু নিয়ে আসতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। ফেসবুক থেকে একটু প্রশ্ন নেই। মেহের জাইন, অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার পর ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করি 310 দিন হলো, এখনো ওয়ার্ক পারমিট পাইনি, করণীয় কি? এ ব্যাপারে আপনার কি উত্তর আছে?
না, এখন আসলে বর্তমান গভর্নমেন্ট যেটা ভেটিং এর প্রক্রিয়াটা বেশ আপনার দীর্ঘায়িত হচ্ছে, আর সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ভেটিং এর প্রক্রিয়া সম্পূর্ণ হলে উনি পেয়ে যাবে, সেক্ষেত্রে ওনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ মেহের জেরিন আপনার প্রশ্নের জন্য। সুলভ সেন তিনি বলছেন, আমার এক রিলেটিভ গত 4 সেপ্টেম্বর 2025 তারিখে অ্যাসাইলাম ডিসিশন দেওয়ার তারিখ ছিল, কিন্তু পরে জানা যায় যে জজকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এখন অনলাইনে কেস পেন্ডিং দেখায়, নতুন জজ সাইন হয়েছে, তিনি নতুন করে আবার মাস্টার হিয়ারিং দিয়েছেন। প্রশ্নটা কি, আপনি কি জানতে যাচ্ছেন তা কিন্তু বলেননি। এইটুকুর উপরে সুলভ সেন কি জানতে চেয়েছেন, আপনার কাছে কি মনে হয়? না, এটা আসলে একটা স্বাভাবিক প্রক্রিয়া অনেকের ক্ষেত্রেই সিমিলার সিচুয়েশন, কারণ আপনারা তো কম বেশি জানেন যে নিউ ইয়র্ক, বিশেষ করে নিউ ইয়র্ক সিটির যে ইমিগ্রেশন জাজ বলা যায় 80% জাজ কিন্তু আর আগের চেয়ারে নাই। তো সেক্ষেত্রে প্রচুর কেস যারা পেন্ডিং, জাজরা দেখা গেল যে অনেক বিজি ছিল, কোনো কেসের পূর্ণাঙ্গ হিয়ারিং সম্পন্ন হয়েছে, সিদ্ধান্ত দিতে পারেনি, দিবে। এই কেসগুলো কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু নতুন জাজের কাছে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। নতুন জাজরা সেই ফাইলগুলো পাওয়ার পরে তারা কিভাবে কেসগুলো করবে অথবা কোন ডেটে তারা অ্যাডজুডিকেট করবে, সেই জন্যই কিন্তু মাস্টার হিয়ারিং এর স্কেডিউল করছে। এতে নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। মাস্টার হিয়ারিং হলে সেক্ষেত্রে ওনার লয়ারের সাথে অবশ্যই জাজ কথা বলবে যে কখন সিদ্ধান্ত দিবে অথবা পুনরায় আরো কোনো কিছু এডিশনাল কোনো হিয়ারিং দরকার আছে কিনা সেই বিষয়ে কিন্তু লয়ারের সাথে কথা বলে অথবা আরেকটি ডেট পেলে সেক্ষেত্রে অথবা সিদ্ধান্ত পেয়ে যাবে ওনার কেসে। অনেক ধন্যবাদ। তানজিলা আফরিন তিনি বলছেন, আমি আমেরিকাতে B1 B2 ভিসা গিয়ে কত পরে F1 এ ট্রান্সফার করতে পারবো? ওনার প্রশ্নের মধ্যে একটা বড় ধরনের যে একটা আপনার ইস্যু রয়েছে, সেটি হচ্ছে যে B1 B2 থেকে আসলে অবশ্যই চেঞ্জ হবে, এটাকে বলে চেঞ্জ অফ স্ট্যাটাস। অবশ্যই চেঞ্জ অফ স্ট্যাটাস করা যায়, বাট সেই চেঞ্জ অফ স্ট্যাটাসটা করতে হবে ওনার যে ভিসার যে মেয়াদ, যে ওনাকে যে পারমিশনটা দেওয়া হয়েছে, যে বিশেষ করে সাধারণত 6 মাসের পারমিশন দিয়ে থাকে, এই 6 মাসের মধ্যেই কিন্তু ওনাকে চেঞ্জ অফ স্ট্যাটাস F1 অথবা অন্য কোনো ক্যাটাগরিতে চেঞ্জ করার জন্য আবেদন করতে হবে। অনেক ধন্যবাদ। শারমিন খন্দকার কি প্রশ্ন করেছেন ঠিক আমরা জানি না, আপনি যদি প্রশ্নটি আবার করতেন সেটির হয়তো আমরা উত্তর দিতে পারতাম। আপনি শুধু বলছেন যে আমি যে প্রশ্নটি করেছি প্রশ্নের উত্তরটা আমি পাই নাই, কারণ আমি ফোন থেকে বলছি এবং ভিডিও ফোন থেকে দেখছি, দয়া করে আরেকবার জানাবেন ঠিক কি আমরা ঠিক বুঝতে পারিনি। আপনি যদি আপনার প্রশ্নটা পাঠান তাহলে নিশ্চয়ই উত্তর দেবো। আমরা একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আমি স্বপন বলছিলাম কুইন্স থেকে। জি, আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা হলো আমি আমার ভাই বোনের জন্য যে অ্যাপ্লাই করছি, ওটাতে আমার যে ভাইয়ের ওয়াইফ আছে, ওই ওয়াইফের লাস্ট নেমে কমপ্লিটলি ভুল আর কি। বলতে যে লাস্ট নেম আছে একটা, আমরা অ্যাপ্লিকেশন সময় I-130 তে অন্য একটা আছে। জি, ওটা আমার এখন কারেকশন করা যাবে কিনা সেটা, কি করা মানে কারেকশন করা যাবে কিনা সেটা জানতে চান, তাই তো? অনেক ধন্যবাদ স্বপন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান, ওনাকে একটা ফলো আপ কোশ্চেন রয়েছে, কি পর্যায়ে রয়েছে ওনার অ্যাপ্লিকেশনটি? দর্শক নাই এই মুহূর্তে, উনি লাইনটা কেটে দিয়েছেন। বুঝতে পেরেছি। আমি দুভাবে এই প্রশ্নটা আনসার দেওয়ার চেষ্টা করব। যদি এটা প্রসেসিং থাকে USCIS এ এখন, সেক্ষেত্রে ওনার যে ভাইয়ের ওয়াইফের কারেক্ট বার্থ সার্টিফিকেটটি USCIS এ পাঠিয়ে দিতে পারে। আর যদি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যায়, এখন যদি ন্যাশনাল ভিসা সেন্টারে থাকে, সেক্ষেত্রে ন্যাশনাল ভিসা সেন্টারে যে আপনার কমিউনিকেশনের যে ওয়ে NVC আজকে ওরা প্রপার যে বার্থ সার্টিফিকেট এবং পাসপোর্টের কপি পাঠিয়ে যে লাস্ট নেম কারেকশনের রিকোয়েস্ট পাঠালে কিন্তু ওরা সিস্টেমে ওই নামটি কারেকশন করে দিবে। অনেক ধন্যবাদ স্বপন, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আর একটি প্রশ্ন নিয়ে, ছোট্ট একটি প্রশ্ন নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে হবে। RN রুমি তিনি বলছেন I-140 ফাইল পিটিশন ড্রাফটিং অ্যান্ড রিভিউ, এটা ট্র্যাকিং করা যাচ্ছে, অ্যাপ্রুভ হতে কতদিন লাগতে পারে, সময় কতদিন লাগতে পারে এটি জানতে চেয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। এটা অবশ্যই উনি USCIS এর ওয়েবসাইটে গেলেও দেখতে হবে প্রসেসিং টাইম।
সাধারণত I-140 রেগুলার যেটা প্রসেস 8 থেকে 10 মাসের মতো সময় লাগে। আশা করি RN রুমি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। মাসুদ আব্দুল্লাহ, আপনি যদি আরেকটু আগে প্রশ্নটি করতেন তাহলে নিশ্চয়ই উত্তর দিতে পারতাম। তো আপনার জন্য বলছে আজকে না, আপনি শুক্রবারে আবার যদি টেলিফোন করেন বা জানান তাহলে নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তর দিতে পারবো। যে অনেক দর্শক অপেক্ষা করছেন টেলিফোনে, তাদেরও একই উত্তর যে আগামী শুক্রবারও এই অনুষ্ঠানে একজন অ্যাটর্নি থাকবে, আপনাদের সবারই প্রশ্ন উত্তর দেব। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, সময়ের দরতে বাধা, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব চমৎকার আজকে একটি সুপ্রিম কোর্টের রায় নিয়ে কথা বলেছেন। বিশেষ করে সীমান্তে এসে যারা আটকে যান তারা অ্যাসাইলাম করতে কতটা কঠিন পরীক্ষার সম্মুখীন হবে সেটি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ জানাব এবং ধন্যবাদ TVN24-কে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা সুপ্রিম কোর্টের একটি রায় নিয়ে কথা বলেছি। আমেরিকা অ্যাসাইলামের নীতিতে যে কঠোরতা আসছে এবং যেটি আমরা বারবারই বলেছি, সীমান্ত দিয়ে যারা আসবেন, যারা আগে সহজে আসতে পারতেন, অ্যাসাইলাম করতে পারতেন, এখন তাদের জন্য কঠিন হয়ে গেছে, সেই বিষয়টি আমরা ব্যাখ্যা করেছি। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।